বড় যেটা চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি আর্থিক ট্রান্সপারেন্সি দলের ভিতরে মেনটেন করতে পারছেন না। আপনি রাষ্ট্রে কিভাবে আর্থিক ট্রান্সপারেন্সি মেনটেন করবেন, এবং করতে না পারার কারণে যেটা হচ্ছে দুর্নীতি, আর্থিক লেনদেন, করাপশন, এগুলোতে সবাই জড়িয়ে যাচ্ছে যখন ক্ষমতায় যায়। তৃতীয় যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনি দ্বিমত করার কোনো কালচার দলের মধ্যে তৈরি হচ্ছে না। এই যে জামাতের যে ব্যাপারটা দেখলাম আর কি, আমি জামাতকে একটা কারণে অ্যাপ্রিসিয়েট করবো আর কি, যে তারা কিন্তু তাকে বহিষ্কার করেছে। এটা কিন্তু একটা ভালো সিদ্ধান্ত আর কি, আমি বলবো আর কি। জামাতের বহিষ্কার করা ছাড়া বিকল্প ছিল কি? না, বিকল্প ছিল না, এটাও ঠিক আর কি। যদি বহিষ্কার না করতো, কারণ তাদের তো তারা তো মনে করেন এই গাজী নজরুল ইসলাম সাহেব তো বিভিন্নভাবে তাকে প্রোটেকশন করার নিজে নিজে চেষ্টা করেছে, বা বিভিন্ন মাধ্যম দিয়ে চেষ্টা করেছে। ফলস কাবিননামা বলেন বা বিভিন্ন তথ্য উপাত্ত দিয়েছে, কিন্তু কোনোটার সাথে কোনো কিছু মিল হচ্ছিল না। যেই অপরাধটাকে আমরা বলতেছি, এই অপরাধ কিন্তু অপরাধ না, ফৌজদারি অপরাধ না, আনলেস আনটিল কেউ যদি আসে কমপ্লেন না করে যে আমাকে কম্পেল করছে, আমাকে ফোর্স করছে, আমাকে করছে। কিন্তু মোরালিটির দিক দিয়ে আমরা যেহেতু মিডিয়াতে এসে গেছে, তখন আমরা বলছি যে না, এগুলো তো ঠিক না, আমরা সাপোর্ট করি না। তারেক রহমান যখন দেশে ফিরলেন, মাননীয় প্রধানমন্ত্রী, এখন উনি ভাইস চেয়ারম্যান ছিলেন, উনি চেয়ারপারসন হয়ে গেলেন বেগম জিয়ার মৃত্যুর পরে। কি প্রসেসে হইলেন? আমরা শুধু একটা প্রেস রিলিজ দেখলাম আর কি, যে একটা মিটিং হয়েছে, আমাদের স্ট্যান্ডিং কমিটিতে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন দলের চেয়ারম্যানকে এই প্রসেসে হতে পারে কিনা, এইটা ওনার দলের যে 31 দফা কর্মসূচি, এই কর্মসূচির সাথে কনসিস্টেন্ট কিনা, এই তর্কটা, এই আলাপটা আমরা তুলেছি কিনা, তোলা উচিত কিনা, সবাই মিলে এই কথাটা তো তুলতে হবে। যারা সংস্কারের দাবিতে আলটিমেটাম দিচ্ছে, তারা কি নিজেদের দলে মানদণ্ড প্রতিষ্ঠা করতে পেরেছে? বিবেকের সংস্কার করবে কি? আমরা যখন সংস্কারের আলোচনা চলছে, তখন এই তর্কটা আমরা বারবার তুলেছি যে আমরা সবাই দেখবেন যে রাষ্ট্রের এইটা সংস্কার করা দরকার, ওইটা করা দরকার বলে প্রচুর তর্ক করে আলাপ করছি, কিন্তু পার্টিকুলারলি দেখবেন যে দলের সংস্কার, যার যার দল থেকে আমরা তার দলটাকে সংস্কার করবার জন্য কোনো আলাপ তুলছি না। এবং না তুলবার কারণে দেখবেন যে কিছু কন্ট্রাডিকশন তৈরি হয়েছে। মোটা দাগে দলের সংস্কারের কথা যখন আমরা তুলি, তিনটা জিনিস বুঝাই। একটা হচ্ছে যে আপনার দলের ভিতরে গণতন্ত্রের চর্চা। এখন ট্র্যাজেডি হচ্ছে, দেখেন যে আমরা রাজনৈতিক দলগুলো, বড় দলগুলো মোটা দাগে, অথবা এখন যদি সরকারি দল বলেন, অথবা যদি পতিত আওয়ামী লীগ বলেন, যারা নিজেরা গণতন্ত্রের জন্য লড়াই করছে বলে সবসময় দাবি করে, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, গণতন্ত্র কায়েম করবে, কিন্তু সে দেখবে তার নিজের দলে সে গণতন্ত্র চর্চা করছে না। এবং না করবার কারণে যেটা হয়েছে, সে যখন রাষ্ট্র ক্ষমতা পায়, সে গণতন্ত্র চর্চা করতে আর সে পারে না। সে আসলে স্বৈরশাসন, একদলীয় টেন্ডেন্সি, ফ্যাসিবাদ, এইসব দিকে চলে যায়। এবং বড় দলগুলো পার্টিকুলারলি এখান থেকে মুক্ত না, একেবারেই মুক্ত না, সরকারি দল সহ বলছি। এবং দেখবেন যে তারেক রহমান যখন দেশে ফিরলেন, মাননীয় প্রধানমন্ত্রী, এখন উনি ভাইস চেয়ারম্যান ছিলেন, উনি চেয়ারপারসন হয়ে গেলেন বেগম জিয়ার মৃত্যুর পরে। কি প্রসেসে হইলেন? আমরা শুধু একটা প্রেস রিলিজ দেখলাম আর কি, যে একটা মিটিং হয়েছে, আমাদের স্ট্যান্ডিং কমিটিতে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন দলের চেয়ারম্যানকে এই প্রসেসে হতে পারে কিনা, এইটা ওনার দলের যে 31 দফা কর্মসূচি, এই কর্মসূচির সাথে কনসিস্টেন্ট কিনা, এই তর্কটা, এই আলাপটা আমরা তুলেছি কিনা, তোলা উচিত কিনা, সবাই মিলে এই কথাটা তো তুলতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, মোটা দাগে আমরা যখন দলের আভ্যন্তরীণ সংস্কারের কথা বলি, সেটা হচ্ছে আপনার ফান্ডিং। এই দলগুলো কিভাবে পরিচালিত হয় তার কোনো ট্রান্সপারেন্সি নাই। অলমোস্ট এন্টায়ারলি চাঁদাবাজি নির্ভর আপনার এই দল পরিচালিত হয়, বড় দলগুলো। এবং চাঁদাবাজির দুটো ধরন আছে। একটা হচ্ছে রাস্তার চাঁদাবাজি, যেটা দিয়ে তারা পার্টি নেতা টেতা কর্মীরা যেগুলো আছে, এরা চাঁদাবাজি করে টোরে খায়, মিছিল মিটিং এর লোক আনে, এইভাবে চলে। চাঁদাবাজির আরেকটা ধরন হচ্ছে কর্পোরেট চাঁদাবাজি, বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে, যারা দল করে অথবা সরকার ক্ষমতা আসলে এই দল থেকে সে বেনিফিট নেবে, অথবা বিরোধী দল অন্য সময় থাকা অবস্থায় তাকে সে বিনিয়োগ করেছে, দলের নেতাকর্মীদেরকে পুষেছে, এখন ক্ষমতায় আসছে সেখান থেকে বেনিফিট নেবে, দলকেও দেবে, এই কর্পোরেট চাঁদাবাজি। তৃতীয় ধরনের চাঁদাবাজি হচ্ছে রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক সংস্কার না করে দলকে প্যাট্রোনাইজ করবার কর্মসূচি হাতে নেওয়া। আপনি দেখবেন কিছু ব্যবসা আছে বাংলাদেশে কিছু সেবা আছে, যেগুলোতে কোনো দলই গত 5 দশকে এগুলোকে প্রফেশনালি ডিল করবার চেষ্টা করা হয়নি। তার ভিতরে সবচেয়ে বড় ভিজিবল, প্রতিদিন দেখি, সেটা হচ্ছে ময়লার ব্যবসা। দেখবেন ময়লাটা কিভাবে, ওয়েস্ট ম্যানেজমেন্ট বলতে কোনো জিনিস কোনো সরকার সোনার বাংলায় করে না, কারণ এটা একটা হিউজ বিজনেস। এবং এটা দিয়েই সরকারি দল অফ দ্য টাইম, যে যখন সরকারে থাকেন
তখন তিনি ওই ওয়ার্ডের টেন্ডারটা নেন, ওটা দিয়ে 5-7-10 লাখ টাকা 15-20 লাখ টাকা তিনি ইনকাম করেন, ওটা দিয়ে সে দল চালায়, দলের নেতাকর্মী পরিচালনা করেন। নেটের ব্যবসা দেখবেন, ডিশের ব্যবসা দেখবেন, খাল কাটার ব্যবসা দেখবেন, বালু উত্তোলনের ব্যবসা দেখবেন। এই টোটাল প্রসেসটাতে দেখবেন কখনো অফিসিয়ালি কর্পোরেটাইজেশনটা করা হচ্ছে না। না করায় যেটা হচ্ছে, দল পরিচালনা করবার জন্য নেতা কর্মীদের রুটি রুজির বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। থার্ড যেটা দলের যখন আমরা সংস্কারের কথা বলি, সেটা হচ্ছে দলের অভ্যন্তরে আপনার দ্বিমত করতে পারার অধিকার থাকা। যে নেতা নির্বাচন হওয়ার একটা প্রসেস আছে, নেতা তো সকল ইউনিটের নেতা তো নির্বাচন হচ্ছে না, সিলেকশন করে দিচ্ছে, প্রেস রিলিজ দিয়ে দিচ্ছে, অমুক ইউনিটে অমুক তমুক। যদিও আমরা ইন্টারিমের সময় দেখেছি বিএনপি অনেকগুলো জেলাতে কাউন্সিল করেছে, বরগুনাতে দেখেছি, বগুড়াতে দেখেছি, বেশ কিছু জেলায় দেখেছি করেছে, অন্য অনেক জায়গাতে করে নাই, প্রেস রিলিজ দিয়ে কমিটি করে দিয়েছে। বড় যেটা চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি আর্থিক ট্রান্সপারেন্সি দলের ভিতরে মেনটেন করতে পারছেন না, আপনি রাষ্ট্রে কিভাবে আর্থিক ট্রান্সপারেন্সি মেনটেন করবেন? এবং করতে না পারার কারণে যেটা হচ্ছে, দুর্নীতি, আর্থিক লেনদেন, করাপশন, এগুলোতে সবাই জড়িয়ে যাচ্ছে যখন ক্ষমতায় যায়। তৃতীয় যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনি দ্বিমত করার কোনো কালচার দলের মধ্যে তৈরি হচ্ছে না। এবং শুরুতে যে প্রশ্নটি রেখেছিলাম ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যে বিবেকের সংস্কার করবে কে, এই যে আমরা দেখলাম যে নৈতিক স্খলনের দায়ে জামায়াত নিজের দলের এমপিকে বহিষ্কার করেছে, এর মধ্য দিয়ে দল হিসেবে জামায়াত দায় মুক্তি পেল কি? দেখেন, বাংলাদেশের কালচারে গত 13টা সংসদ তো এখন চলছে, 13তমটা, কোন দল তার নিজের এমপিকে, সিটিং এমপিকে কোনো ধরনের কোনো কারণে কতবার আপনার বহিষ্কার করেছে? নৈতিক স্খলন তো বাদ দেন, বর্তমান পার্লামেন্টে প্রায় 60 ঊর্ধ্ব এমপিদের ব্যাপারে আসছে না তারা ব্যাংক ডিফল্টার্স, ঋণ খেলাপি। পার্লামেন্টের বাইরে আমরা প্রচুর কথা বলেছি এগুলো নিয়ে, যে দলের ভিতরে বেটার ক্যান্ডিডেট আছে, তাদেরকে কেন নমিনেশন দিচ্ছেন না? কেন সবচেয়ে বাজে লোকটাকে আপনাকে নমিনেশন দিতে হবে? দল কাউকে বহিষ্কার করেছে? করে নাই তো, বরং তাদেরকে অ্যাকোমোডেশন করেছে, তাদেরকে এমপি মন্ত্রী বানিয়েছে। নৈতিক পদস্খলন বলতে তো শুধু নারী গঠিত বিষয় না, অনেক কিছুই তো নৈতিক স্খলন। আর্থিক বিষয় আছে, আপনি কথা কাজে আপনার মিল আছে কিনা, আপনি যেটা ইলেকট্রাল ম্যানিফেস্টোতে লিখেছেন সেটা ঠিক আছে কিনা, সবকিছু মিলায়। তো এই জন্য হচ্ছে জামাতকে ধন্যবাদ দেব যে তারা একজন সিনিয়র লিডারকে অনেক অল্প সময়ের মধ্যে ইনভেস্টিগেশন করে ইমিডিয়েটলি তারা দল থেকে বহিষ্কার করেছে। বহিষ্কার করাটার কালচার তো বাংলাদেশে নাই, তারা যেহেতু দলীয়ভাবে এটা একটা পদক্ষেপ নিয়েছে, এটাকে স্বাগত জানাই। এবং তারা দেখলাম স্টেটমেন্টও দিয়েছে যে দলের ভিতরে মোরাল অ্যাটিচিউড যেগুলো অধপতন ঘটছে, এগুলোকে তারা কিভাবে অ্যাড্রেস করবে সেটা তারা পদক্ষেপ নিচ্ছে বলে তারা দাবি করেছে। এবং আমরা চাই যে একই প্র্যাকটিসগুলো প্রত্যেকটা দল গুরুত্বের সাথে করুক। যত ধরনের মোরাল স্খলনের কথা আসবে, প্রত্যেকটা মোরাল ডেপ্রিভেশনকে তারা সিরিয়াসলি অ্যাড্রেস করবে। এবং এটা শুধু একক দল হিসাবে, এই দল তো ওনার একটু হুজুর, তো ওনারা একটু ইসলামের কথা বলে, ধর্মের কথা বলে, তো ওনারা কেন খারাপ করে? ভাই, মানুষ তো সবাই দিন শেষে। ক্ষমতা জিনিসটাই তো হচ্ছে যে খুবই কমপ্লেক্স একটা ব্যাপার। আপনি দুনিয়া এনজয় করতে চাইবেন, আপনি দুর্নীতি করতে চাইবেন, আপনি ক্ষমতার অপব্যবহার করতে চাইবেন। সেজন্যই তো হচ্ছে সংস্কার, সেজন্যই জবাবদিহিতা, সেজন্যই হচ্ছে কন্টিনিউয়াসলি জনগণকে ভিজিলেন্ট থাকতে হবে। পার্টি, রাষ্ট্র, প্রতিষ্ঠান সবাইকে প্রেশার ক্রিয়েট করতে হবে যেন তারা এই প্রেশারের কারণে ভালো থাকে। কিন্তু নৈতিক স্খলনের দায় কি ক্ষমতার না ব্যক্তির? সবকিছুর। ক্ষমতা না থাকলে আপনি এটা করতে পারবেন না। যেমন ধরেন, মানে সক্ষমতা নাই বলে আপনি ভালো মানুষ, মসজিদের হুজুরকে কে ঘুষ দেয়? আপনার অফিসের পিয়নকে কে ঘুষ দেয়? মানে সে দুর্নীতিটা করবে কোত্থেকে? তো সে খুব ভালো মানুষ। তো ভালো মানুষ এই কারণে, কারণ তার আছে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন নাই। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা কি শুধুমাত্র একটা পার্টিকুলার দলের কোশ্চেন? এই প্রশ্নটা থেকে কি ট্রাম্প মুক্ত? আপনার মনে থাকার কথা, ট্রাম্প যখন ইলেকশনের জন্য আগের টার্মে, ফার্স্ট টার্মের জন্য নমিনেশন সাবমিট করেছে, 15 জন মহিলা এসে প্রেসে অভিযোগ করেছে তার বিরুদ্ধে, একজন প্রফেশনাল সেক্স ওয়ার্কার, তার বিরুদ্ধে মামলা করেছে, কোর্ট কম্পেনসেশন দিয়েছে। বিল ক্লিন্টন মনিকা লিউনিস্কির সাথে অ্যাফেয়ার করে, তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হোয়াইট হাউসে, তাকে পার্লামেন্টে কংগ্রেসে ইমপিচ করা হয়েছে। আর্নল্ড সোয়ার্জনেগার আপনার ক্যালিফোর্নিয়ার গভর্নর ছিল, টার্মিনেটর মুভি যারা আমরা ছোটবেলায় দেখেছি, বিখ্যাত মুভির নায়ক, সে যখন গভর্নর ইলেকশন করে প্রচুর মহিলারা আসছে হলিউড থেকে, যাদেরকে তিনি অ্যাবিউজ করেছেন। এখন এইটাকে আপনি কিভাবে দেখবেন? এইটাকে কি আপনি একটা ধর্মীয় দলের নেতা এত খারাপ কাজ কিভাবে করলো? না, এইটা
মানুষের নেচারের ভিতরেই খারাপ কাজ করবার টেন্ডেন্সি আছে, তো সেটা তো আইন করতে হয়। পৃথিবী থেকে কি স্কুল খুলতে হয় কোনোদিন চোর ডাকাত তৈরি করবার জন্য? পৃথিবীতে কোনো কলেজ বিশ্ববিদ্যালয় করতে হয়েছে মানুষ যেন খারাপ হয়, ডাকাতি করতে পারে? ভালো করবার জন্য স্কুল করতে হয়, কন্টিনিউয়াসলি করতে হয়। তো এই জন্য চাচ্ছি যে একটা সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি প্রসেসে যেতে হবে। আমি যতটুকু জানি আমাদের পার্লামেন্টে এখনো কোনো এথিক্স কমিটি নাই, যেটা ব্রিটিশ পার্লামেন্টে আছে, আপনি কংগ্রেসে আছে, যে সেখানে যে কোনো নৈতিক পদস্খলনের ব্যাপারে এথিক্স কমিটির কাছে রেফার করা যায়। সেইটা আপনি পার্লামেন্টারি এমপির যে পার্সোনাল বাজেট, সেটার ব্যাপারে আপনি অপচয় করছেন, আপনার ক্ষমতার অপব্যবহার করছেন, নৈতিক কোনো স্খলন ঘটছে, প্রত্যেকটা বিষয়তে এটাকে অ্যাড্রেস করবার সুযোগ আছে। তাই আমরা চাই এবার সংসদ একটা সিরিয়াসলি এই কোড অফ কন্ডাক্টের বিষয়টা মাথায় নেবেন এবং সকল এমপিদের ব্যাপারে, এক দলের না, ক্রস পার্টি জনপ্রতিনিধিকে রেখে কিভাবে তাদের মানের স্ট্যান্ডার্ড ধরে রাখা যায়, কারণ আদারওয়াইজ এটা পাবলিক কনফিডেন্সের ব্যাপার। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। যেমনটি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলছিল যে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলেও নিজের দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা করে না, সেই জায়গা থেকে তাহলে আমরা এই যে নৈতিক কথা শুনি রাজনৈতিক দলগুলোর মুখ থেকে, সেটিও কি আসলে শুধুমাত্র প্রতিপক্ষের জন্য বা মুখের কথায় সীমাবদ্ধ থাকে? আমি ফুয়াদ ভাই যা বলেছে তার সাথে আমি পুরোটা একমত না হলেও বেশ কিছুটা পয়েন্টে আসলে একমত। আমাদের বিরুদ্ধে মানে আসলে আমাদের দেখা যায় যে আমাদের দলের যে কালচার, দলের ভিতরে যে আপনার একটা ঐক্যবদ্ধ তো শুধু না, মানে দলের মানুষগুলা যারা থাকবে, যারা প্রধান ব্যক্তিরা থাকবে, যারা এই দল চালাচ্ছে, ঠিক আছে, তাদের আসলে রিফর্ম কি পর্যায়ে আছে, তারা কি রকম, এটা কিন্তু অনেকাংশ অনেক কিছু এটা আসলে গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব বহন করে। দেখেন এখানে আসলে আমরা যেটা দেখি যে আসলে দলের ভিতরে যে কালচারটা, সেটা বাংলাদেশের যে পলিটিক্যাল সিচুয়েশন, এই পলিটিক্যাল সিচুয়েশন আমরা দেখেছি যে দলের ভিতরে যে মানুষজন আছে তারা ঠিকমতো আছে কিনা, তারা ঠিকমতো কাজ করছে কিনা, তারা মানে তাদের যে ব্যক্তিগত অবস্থান, এটা আসলে ওই আপনি দেখা যায় যে ঠিকমতো আসলে দেখা হয় না। মানে আমাদের এই পলিটিক্যাল সিচুয়েশনগুলো এরকম না আসলে, কিন্তু দেখেন এইগুলো থাকা উচিত। মানে আপনার বিভিন্ন যে উদাহরণ দিলেন আর কি, যে এগুলো আসলে থাকা উচিত, যে আমাদের যে দলের যে মানুষগুলো আছে, আমার বিএনপি বলেন, আপনি জামাত বলেন, অন্যান্য দল বলেন, তাদের যে মানুষগুলো আছে আর কি, তাদের নৈতিকতার যে ব্যাপারগুলো আছে, এগুলো আসলে ব্যক্তিগত হলে তো সেটা আলাদা ব্যাপার আর কি, কিন্তু এখন আসলে দলের যারা টপ লেভেলের মানুষ, তারা তো আসলে ব্যক্তিগতটাও আসলে ব্যক্তিগত এখন থাকে না। এই যে জামাতের যে ব্যাপারটা দেখলাম আর কি, আমি জামাতকে একটা কারণে অ্যাপ্রিসিয়েট করবো আর কি, যে তারা কিন্তু তাকে বহিষ্কার করেছে। এটা কিন্তু একটা ভালো সিদ্ধান্ত আর কি, আমি বলবো আর কি। জামাতের বহিষ্কার করা ছাড়া বিকল্প ছিল কি? না, বিকল্প ছিল না, এটাও ঠিক আর কি, যদি বহিষ্কার না করতো। কারণ তারা তো মনে করেন এই গাজী নজরুল ইসলাম সাহেব তো বিভিন্নভাবে তাকে প্রোটেকশন করার নিজে চেষ্টা করেছে, বা বিভিন্ন মাধ্যম দিয়ে চেষ্টা করেছে, ফলস কাবিননামা বলেন বা বিভিন্ন তথ্য উপাত্ত দিয়েছে, কিন্তু কোনোটার সাথে কোনো কিছু মিল হচ্ছিল না। পরবর্তীতে তাকে এবং দলও একটা বেকায়দার মতো অবস্থা পড়ে গেছে। এবং উনার যে ফুটেজগুলা, এই গাজী নজরুল ইসলামের বিভিন্ন ফুটেজ আসলো, যে উনি দেখা গেছে যে যখন ইলেকশনের ক্যাম্পেইনে যাচ্ছে, ইলেকশনের ক্যাম্পেইনের সময় দেখা যাচ্ছে পর্দা দিয়ে উনি মহিলাদের সাথে কথা বলছে, এবং উনি বিভিন্ন ইসলামিক কথাবার্তা বলছে, ঠিক আছে। ওই কথাবার্তার সাথে যখন এই ভিডিওটা আসলো, তাহলে তো আসলে সবকিছু একটা বেমানান হয়ে গেল। কিন্তু ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রশ্ন রেখেছে যে এই ঘটনাটাকে আসলে আমরা কোন বিবেচনায় দেখব, সেটা কি জামায়াতের সংসদ সদস্য বা জামায়াত ইসলামীর একজন নেতা হিসেবে, নাকি সাধারণ একজন ব্যক্তি হিসেবে? না, এটা সাধারণ ব্যক্তি হিসেবে তো এখন দেখার কোনো মানে এটা তো সম্ভব না, কারণ উনি তো একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। এই মেম্বার অফ পার্লামেন্ট উনি যদি একটা সাধারণ মানুষ হতো, এই জিনিসটা নিয়ে তো আর তোলপাড় হতো না। উনি তো সাধারণ মানুষ না, উনি একজন মেম্বার অফ পার্লামেন্ট। সো মেম্বার অফ পার্লামেন্টের এটা যদি সরকার দলীয় হতো তাহলেও তোলপাড় হতো, বিকজ মেম্বার অফ পার্লামেন্ট। তো এটা আসলে এখন আর ব্যক্তিগত পর্যায়ে নাই, একটা ব্যক্তিগত পর্যায়ে। আর এই জিনিসটা যেটা করা হয়েছে আর কি, যেটা এসেছে, সেটা তো তার ওয়াইফও না। সেটা যদি তার ওয়াইফও হতো তাহলে এটা কিন্তু এরকম তোলপাড় হতো না। তার যদি লিগ্যাল ওয়াইফ হতো তাহলে এটা নিয়ে কিন্তু তোলপাড় হতো না। কিন্তু যেটা দেখা গেছে আর কি, সেটা তো দেখা যাচ্ছে যে আসলে তার লিগ্যাল ওয়াইফ না, এটা একটা অবৈধ সম্পর্ক বা এরকম পরকীয়া বলেন বা অবৈধ সম্পর্ক বলেন, যেটা বলেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে। সো এখন জামাতেরও আর কোনো উপায় ছিল না, তাকে তারা বহিষ্কার করেছে তাদের যে
তাদের ক্লজ 62 ইউজ করে তাদের গঠনতন্ত্রে বহিষ্কার করেছে। এখন আলটিমেটলি তার সংসদ সদস্য পদ থাকবে কিনা সেটাও এখন কোশ্চেন হয়ে দাঁড়াচ্ছে। কারণ এখানে তো আমাদের যে সংবিধান আছে, সংবিধানে বলা আছে আর কি, 70-এ বলা আছে যেটা যে যদি সে পদত্যাগ করে আবার অথবা যদি দলের বিরুদ্ধে ভোট দেয়। এখন এখানে কিন্তু একটু টেকনিক্যাল ডিফিকাল্টিজ আছে, একটু আছে, কারণ সে পদত্যাগ করেনি কিন্তু পদটাই তো নাই, তাকে তো বহিষ্কার করে দিয়েছে, তাই না? আবার 66-তেও বলা আছে, সংবিধানের 66-তেও বলা আছে 4টা কারণে একজন মেম্বার অফ পার্লামেন্ট সে দায়িত্বে আর থাকতে পারবে না, যদি সে মেন্টালি অপ্রকৃতস্থ হয় অথবা দেউলিয়া ঘোষিত হয় অথবা তার যদি 2 বছরের অধিক সাজা হয় অথবা সে যদি অন্য রাষ্ট্রের নাগরিকত্ব নেয়। এগুলোর মধ্যে আসলে পড়ছে না। আসলে আলটিমেটলি দেখা যাবে, আমার যেটা ধারণা আর কি, মানে এই ধরনের সিচুয়েশনেও কিন্তু বাংলাদেশ যে খুব বেশি গেছে তা না। মানে এরকম একটা এমপির এরকম কোনো কিছু আগে তো আসলে এত এই ফেসবুক এত কিছু ছিল না। সো এখন এই যে সিচুয়েশনগুলো অ্যারাইজ করেছে এটা কমপ্লিটলি নিউ সিচুয়েশন। তবে আমার মানে ব্যক্তিগত যেটা মনে হয় হয়তোবা তার এই সংসদ সদস্য পদ থাকবে না। তবে আলটিমেটলি এটা স্পিকার সাহেব আছে, নির্বাচন কমিশন আছে, পার্লামেন্ট আছে, এগুলো তো ওখানেই আসবে। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার মাহফুজুর রহমান বিরন। ব্যারিস্টার ওমর ফারুক, আত্মশুদ্ধি ছাড়া সুশাসনের পথ নিশ্চিত হয় কি? অবশ্যই আপনি নিজের থেকেই শুরু করতে হবে। যেমন একটা ছোটবেলায় পড়ছি, চ্যারিটি ঘর থেকে শুরু করতে হয়, ভালো কাজও ঘর থেকে শুরু করতে হয়। আত্মশুদ্ধি মানে আমার নিজস্ব সমালোচনা করব, ভালো কাজে আমি আত্মনিয়োগ করব। এটি তো একদম নিজের থেকে শুরু না করলে আপনি করারও তো সুযোগ নেই। তো আজকে যে জিনিস আমরা আলোচনায় আনলাম, আমি কিন্তু অন্যভাবে দেখি। দেখেন, সেন্সেশনটা কেন তৈরি হয়েছে? এটা কালা মিয়া ধলা মিয়ার সাথে যদি হয়তো করতো, এগুলো কিচ্ছু যেত আসতো না। মানুষ অ্যামিউজ, এটা প্লেজেন্ট ভিডিও হিসেবে মানুষ দেখতো। যেহেতু জামাতে ইসলাম অর্থাৎ ওনাদের কাছ থেকে মানুষ অনেক বেশি প্রত্যাশা করে যে শুদ্ধ থাকবে ওনারা, পরিচ্ছন্ন থাকবে, ভালো থাকবে। ইভেন সবচেয়ে খারাপ লোকটাও মনে করে যে না ঠিক আছে, এরা যেহেতু আমি বিয়ার্ড ম্যান, আমাকে এই বিয়ার্ডের কারণে অনেকে অনেক সময় বলে যে না, যেহেতু আপনি বিয়ার্ড, ধর্মীয় অনুশাসনের কথা তারা বারবার বলে। বলছি প্রত্যাশা তো এই কারণে, এই প্রত্যাশার কারণে যে হাইপটা উঠেছে, আমি স্যালিউট জানাই যে মানুষ খুব শুদ্ধ হয়ে গেছে। যেভাবে আলোচনা হচ্ছে, আমি আরো খুশি হতাম যদি সমাজে 5-10 জন অলিগার্ক, যারা সবচেয়ে বড় লুণ্ঠনকারী, অর্থ পাচারকারী, ওদের ব্যাপারে যদি কথা উঠতো, আমি আরো খুশি হতাম। এটার সাথে সাথে যদি বলা হতো যে আমার দেশের অর্থনীতিকে রেপ করে যারা পার্লামেন্টে আছে অথবা দেশের বাইরে আছে অথবা দেশের ভিতরে আছে, এই একজন র্যাপিস্টের সাথে ওদের কত আমরা বহিষ্কার করলাম। কথার কথা, আমি এটা হচ্ছে আমার কথা। আজকে আমরা এই আলোচনা কেউ আনি না যে দেখেন তার অপরাধটা অপরাধ, কিন্তু আমার পার্সোনাল লাইফ, প্রাইভেট লাইফ, এটি যে মারাত্মক একটা থ্রেটের ভিতরে আছে, এটা ভয়াবহ। ফলোইং মর্নিংয়ে যে কোনো একটা লোকের সাথে হয়তো তার আত্মীয় রিলেটিভস একটা ছবি দিয়ে বলবে যে তার সব শেষ, গেল। আমি ওইদিকে যাচ্ছি না, ওইদিকে গেলে মানুষ মনে করবে যে বাবা আমি এটা সাপোর্ট করি। বাংলাদেশে আমরা ভালো জনপ্রতিনিধি পাই না 54 বছরে। এইটার আলোচনা বহুত হয়েছে, এক্সাম্পলও বহু আছে। আমাদের সামনে এই মুরাদ সাহেব নামক একজন এমপি, কি ভয়াবহ একটা কনভারসেশন আমরা শুনেছি, কিন্তু ওনার কিছু হয়নি। তো সেই দিক থেকে আজকে আমার সহ আলোচক যে আলোচনা করেছে, আমি একমত পোষণ করি যে ক্রেডিট পাবে জামাত, যে তড়িৎ তাকে যে পানিশমেন্টটা দিয়েছে, এবং তারা বলেছে নির্বাচন কমিশন, জাতীয় সংসদে তারা এই বিষয়টা রেফার করবে। আর 70 অনুসারে 70 একটা ব্যাখ্যা আমি এইভাবেই দিয়েছি, আরো 4টা টেলিভিশনে আমার ইন্টারভিউ নিয়েছে। বলছে অব্যাহতি দল থেকে নেওয়া, অব্যাহতি না মানে দলে না থাকা। বহিষ্কারটা আমি মনে করি আরেকটু অ্যাডভান্স, হার্শ। বহিষ্কার করলেও সে দলে থাকে না, তার কন্ডিশন হলো যে যেই দল থেকে নির্বাচিত হয়েছে সেই দলকে বিলংস করতে হবে। সে বহিষ্কারের মাধ্যমে পদ চলে গেছে, অব্যাহতির মাধ্যমে চলে গেছে। তো সুতরাং এটা নিয়ে একদম বড় করে আলোচনা আমার মনে হয় করা ঠিক হবে না। ওনার সংসদের সদস্য পদ থাকবে না, আর না থাকাই উচিত। এই কারণে একটা মেসেজ যাওয়া উচিত। বিষয়ে ভাবনার দরকার রয়েছে কিনা যে জামায়াত যে নৈতিকতার কথা বলে, যে সুশাসন প্রতিষ্ঠার কথা বলে, সেটি তার নিজ দলের নেতাকর্মীরা অনুসরণ করছে না। এই মুহূর্তে জামায়াতের কি করণীয়? গাজী নজরুল ইসলামের এই ঘটনা জামায়াতের জন্য আসলে কি বার্তা? জামায়াত নিজে দলের নৈতিকতার কথা বলছে, বিভিন্ন সময় আইনের শাসনের কথা বলছে, আল্লাহ শাসনের কথা বলছে, কিন্তু তার নিজ দলের নেতাকর্মীরাই সে নৈতিকতা অনুসরণ করছে না।
আমি আপনাকে বললাম তো, যেহেতু জামাত ইসলামী, এই কারণে এটাকে আমরা এমন ব্যাপকভাবে নিয়ে গিয়েছি যে মানুষ ইসলাম থাকলেই তো মানুষ প্রত্যাশা বেশি করে। তাহলে অন্য দলের আপনি কোনো নেতা বললে- কর্মী এমন ঘটনা ঘটালে সেটার জন্য আলোচনা কম হতো? আমি মনে করি আরো কম হতো, এবং অন্য দলের ঘটনা আছে, অন্য দলের নেতাদের বিরুদ্ধে অনেক এরকম ভিডিও আছে, অডিও আছে, মামলা আছে, মকদ্দমা আছে। এখন বিষয় হলো এটা তো খারাপ না, এই মেসেজটা যাবে যে না, আজকে যে জামাতের এমপির বিরুদ্ধে হয়েছে অন্য দলের এমপির বিরুদ্ধে হলেও এরকম একটা ওয়েব তৈরি হবে। আর জামাত যেহেতু এই জামাতে ইসলামী বিব্রত, জামাতে ইসলামী কিন্তু যে সুখকর অবস্থা আছে তা তো না, তারা কিন্তু এত তড়িৎ সিদ্ধান্ত নিয়ে তারা কিছুটা গেইন করার চেষ্টা করেছে, এবং মেসেজ দেওয়া হয়েছে অন্যান্য অপরাপর রাজনৈতিক দলকে। এটার সাথে একটা মেসেজ গেছে না, যে এই ধরনের ঘটনা আসলে আমার মনে হয় সবাই এরকমই অ্যাক্ট করবে, এক্সাম্পল হয়ে গেছে। যেমন গত 54 বছর আমাদের এক্সাম্পল নেই, আমি মুরাদ সাহেবের কথা বলছি, তার ব্যাপারে কিছুই করা হয় নাই। মানে এত বিভৎস যে কনভারসেশন আমরা আর জীবনে শুনি নেই, মানে আমাদের কাছে আসে না, এই কনভারসেশন হয়েছে বাট আমরা আর শুনি নাই। তো যেটি আপনি বলছেন, হ্যাঁ দলকে স্টিগমাটাইজড করা যাবে যাবে না সেটি বড় কথা, দল দায়িত্ব নিয়েছে, দায়িত্ব নিয়ে তাকে এক্সপেল করেছে। এবং আমি মনে করি আমরা এই ঘটনার সাথে সাথে আমাদের কিন্তু আরো বড় বড় ঘটনা আছে, যেই অপরাধটাকে আমরা বলতেছি, এই অপরাধ কিন্তু অপরাধ না, ফৌজদারি অপরাধ না, আনলেস আনটিল কেউ যদি আসি কমপ্লেন না করে যে আমাকে কম্পেল করছে, আমাকে ফোর্স করছে, আমাকে ইয়ে করছে। কিন্তু মোরালিটির দিক দিয়ে আমরা যেহেতু মিডিয়াতে এসে গেছে, তখন আমরা বলছি যে না, এগুলো তো ঠিক না, আমরা সাপোর্ট করি না, সবকিছু মিলিয়ে। তো যেটি আপনি বলছেন, হ্যাঁ জামাতের যে দলগতভাবে যে দায়ের কারণেই তো তারা বহিষ্কার করেছে, বিব্রত হয়েছে, তারা এটাতে কথা অত বেশি কথা না বলে অন্তত এই লাইবিলিটিটা দূর করেছে, একটা লাইবিলিটি হয়ে গেছে, লাইবিলিটিটা দূর করেছে। তা আর গুড সিগন্যাল, গুড জেস্টার। পলিটিক্যাল পার্টি 54 ইয়ার্সে এরকম আচরণ করেনি। আপনি যে প্রশ্নটা করেছেন, হ্যাঁ অবশ্যই, যে তাদের থেকে আপনিও প্রত্যাশা করেন বেশি, আমিও প্রত্যাশা করি বেশি। ডেফিনেটলি তারা একটা মডেল হবে, আদর্শ হবে, যারা জান্নাতের টিকিট বিক্রি করে। এটা আপনি চাইতেই পারেন, আপনি বলতেই পারেন, এই প্রশ্ন আসতেই পারে, এবং এই প্রশ্ন দ্বারাই তো এই সোশ্যাল মিডিয়া ভরে গেছে। তো সুতরাং আমি মনে করি তারা রাইটলি অ্যাড্রেস করছে। আমি অপরাপর রাজনৈতিক দল যারা আছে, যাদের নেতাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে, আপনারা ওদেরকে অ্যাটলিস্ট শোকজ করেন যে বাবা তোমরা যা করেছো আমরা বহিষ্কার করিনি, কিন্তু সামনের দিকে একটু সাবধান হতে হবে। পাশাপাশি রাষ্ট্রকে এই দায়িত্ব নিতে হবে যে প্রোটেকশনের দায়িত্ব। আপনি একটা জিনিস নিয়ে শুধু আলোচনা করে এক পাশে আলোচনা করবেন, প্রোটেকশনের দায়িত্ব এই কারণে নিতে হবে, আমার সংবিধান আমাকে পার্সোনাল লাইফে প্রোটেকশন দিয়েছে, গৃহে প্রোটেকশন দিয়েছে, আমি প্রাপ্তবয়স্ক হলে আমার কনসেনসুয়াল আমার অনেক ব্যাপারে স্বাধীনতা দিয়েছে, এবং অনেক ব্যাপার ফৌজদারি অপরাধ না। আপনি অপরাধ যতক্ষণ পর্যন্ত হবে না, যতক্ষণ পর্যন্ত কেউ আপনার যদি কমপ্লেইন না করে, ক্ষতিগ্রস্ত না হয়, যদি ভিক্টিমাইজ না হয়, যদি হিউমিলিয়েট না হয়, তাহলে তো আপনি অন ভলিউশনে। কিন্তু সমাজে এই ঘটনাগুলোর বার্তা কি? এটা তো আরো, আমি বলছি এটা ডেঞ্জারাস। আমার কথা হলো এগুলাকে রাষ্ট্র কিন্তু এগুলো দমন করতে হবে। যে যদি প্ল্যান্ড কিনা, এটা তো একটা বিশাল প্ল্যান্ড কিনা, এটা তো বোঝা যাচ্ছে না, কারণ আমরা ট্রায়াল হয় নাই, সাক্ষী হয় নাই, ক্রস হয় নাই, এক্সামিনেশন হয় নাই, স্টেটমেন্ট হয় নাই, কোনো কিছুই হয় নাই। আমরা তো মিডিয়াতে যা আছে তাই তো খাচ্ছি। আমরা ওদের দুইজনের বিবৃতি আসছে, এই বিবৃতিও তো আমরা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কি হচ্ছে। ব্যারিস্টার ওমর ফারুক, ব্যারিস্টার মাহফুজুর রহমান পিলন, গাজী নজরুল ইসলামের যে ঘটনা, সেখানে আইন কিংবা সংবিধানের কোনো ব্যত্যয় দেখেন কিনা, আর এই ঘটনা কোনোভাবে সমর্থনযোগ্য কিনা? না, এখানে তো আসলে সংবিধানের কোনো ইস্যু অ্যারাইজ করেনি, তাই না? এটা যা কিছু করেছে সেটা পার্সোনালি করেছে, ওকে। কিন্তু এই পার্সোনালি যে কাজটা করেছে সেটা দেখা গেছে যে ভিডিওগুলো এসেছে, যেহেতু একটা মেম্বার অফ পার্লামেন্ট, সো এটা আসলে সমাজের কাছে এটা আসলে অত্যন্ত নিগৃহীত একটা কাজ বলে মনে হয়েছে। কারণ উনি আসলে যেহেতু মেম্বার অফ পার্লামেন্ট, আমি বারবার বলছি আর কি, নাহলে তো এটা এত আলোচিত হতো না। এবং উনি যদি এটা মানে যে ভিডিওটা আসছে এটা যদি তার লিগাল ওয়াইফ হতো, তাহলে হয়তো বা এভাবে আসতো না আর কি কথাগুলা। কিন্তু যেহেতু স্টেটমেন্ট নিয়ে কিছু গন্ডগোল দেখা দিয়েছে, কাবিননামা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা অ্যারেস্ট করেছে, এবং এটা আসলে যে সত্য এটা তাকে বহিষ্কারের মাধ্যমেও কিন্তু প্রমাণিত হয়েছে। সো আসলে এটা আমাদের জন্য একটা মানে বার্তা, এটা আসলে পলিটিক্যাল পার্সন যারা আর কি আছে তাদের জন্য কিন্তু একটা বার্তা আর কি। এটা আমি বলবো শুধুমাত্র যে জামাতের জন্য বার্তা তা না, এটা আসলে হোল পলিটিক্যাল পার্টি যারা আছে আর কি সংসদে আর কি, তাদের জন্য একটা বার্তা। আর আমি বললাম যে এই যে তাকে যে বহিষ্কার করা হচ্ছে অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত আর কি বলে আমি মনে করি আর কি।
তবে আসলে অন্যান্য দলেও এই যে তাদেরকে যে বহিষ্কার করেছে, আসলে বহিষ্কার একজন মহিলার সাথে একটা ভিডিও পাওয়া গেল, তাতে যে বহিষ্কার হবে এটাই শুধু বহিষ্কার করা উচিত তা না। কেউ যদি দলীয়ভাবে সে যদি দলীয় শৃঙ্খলা এমনভাবে নষ্ট করে, ওকে, চাঁদাবাজি করে, অন্যায় করে, তাকেও বহিষ্কার করা উচিত। এটা বহিষ্কার মানে এটাই না যে কারোর সাথে একটা মেয়ের সাথে একটা ভিডিও আসলো, এগুলার কিন্তু এক্সাম্পল ক্রিয়েট হওয়া উচিত। দেখেন আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে আমি বিএনপি সাপোর্ট করি, তারপর দেখেন এই গত 8ই জুলাই কিন্তু আপনার ময়মনসিংহ 11 আসনের এমপি ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, যিনি রানিং মেম্বার অফ পার্লামেন্ট, তাকে কিন্তু শোকজ করা হয়েছে। বিএনপি দলীয়ভাবে কিন্তু তাকে রিজভী সাহেবের স্বাক্ষরিত একটা চিঠিতে তাকে কিন্তু শোকজ করা হয়েছে, যে এই ঘটনা মানে তার বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ এইগুলা যে আসছে। তো এই যে এইটা যে একটা ভালো দিক, আমি বলবো যে এই যে সরকার দলীয় হয়েও মেম্বার অফ পার্লামেন্ট সরকার দলে, এটা তো আমরা কখনোই দেখিনি, আগে দেখে কিন্তু আমরা অভ্যস্ত না। কিন্তু দেখেন এখানে মেম্বার অফ পার্লামেন্ট বিএনপি দলীয়, সরকার দলীয়, ঠিক আছে, তাকে কিন্তু শোকজ করা হচ্ছে আর কি। তো এটা বলবো দ্যাট ইজ এ গুড সাইন, গুড থিং। ফুয়াদ ভাই একটা কথা বলেছিল যে অন্যান্য দল এটা পালন করছে কিনা, দলীয় মানে সংস্কৃতি বা শৃঙ্খলা বজায় রাখছে কিনা। উনি প্রথমে একটা কোশ্চেন, একটা স্টেটমেন্ট বলেছিলেন যে বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর যে তারেক রহমান সাহেবকে যে আপনার চেয়ারম্যান করা হলো, গঠনতন্ত্র অনুসারে করা হলো কিনা। এটা গঠনতন্ত্র অনুসারে করা হয়েছে, এটা তো তারেক রহমান সাহেব নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেনি, এটা আপনার স্থায়ী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে কিন্তু তাকে চেয়ারম্যান হিসেবে সমর্থন করা হয়েছে এবং তাকে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে আর কি। এটা কিন্তু তারেক রহমান সাহেব নিজে যে হয়েছে তা না, এবং 2018 সাল থেকে কিন্তু তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে। সো ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যিনি দায়িত্ব পালন করে এসেছে, স্বাভাবিকভাবেই স্থায়ী কমিটিতে তাকে কিন্তু প্রেফার করা হবে, এটা কিন্তু স্বাভাবিক আর কি। আর আমি বলবো যে দলীয় শৃঙ্খলা বলেন, এটা শুধুমাত্র মানে একটা দল না, এটা সকল দলের হওয়া উচিত। বিএনপির হওয়া উচিত, অন্যান্য যে সকল দল আছে সবারই হওয়া উচিত। কারণ দেখেন এটা আসলে যেহেতু জামাতের এই জিনিসটা ধরা পড়ার পরে, এই ভিডিওর যে জিনিসটা, এটা আসলে মানুষের কাছে বেশি আরো শকিং কেন বা এত বেশি কথা হচ্ছে কেন, তারা তো আসলে ধর্ম করে গেছে। তারা এই ইলেকশন বলেন সবকিছুতে কিন্তু ধর্ম দোহাই নিয়ে আসছে, ইসলামকে সামনে নিয়ে আসছে। যে দল কোনো মহিলাকে আপনার রিপ্রেজেন্টেটিভ করেনি, কোনো মহিলাকে নমিনেশন দেয়নি, তারা পদ্মা, ওই যে আমি বললাম যে এই যাকে বহিষ্কার করা হয়েছে আর কি, এই গাজী সাহেব, ওনাকে যে বহিষ্কার হচ্ছে, গাজী নজরুল ইসলাম সাহেব, আমরা কি দেখছি যে উনি ইলেকশনের আগে মহিলাদের সাথে একটা পর্দা দিয়ে কথা বলছে। তো তাহলে আমরা তাদের কাছে কি এক্সপেকটেশন করি, বেশি এক্সপেকটেশন করি। তো এখন ওই ভিডিওগুলো এখন ভাইরাল হচ্ছে, ওনার যে ভিডিওগুলো ছিল, উনি কি কথাবার্তা বলেছে, ধর্ম নিয়ে কি কথাবার্তা বলছে, এগুলো এখন হাসির জিনিস হয়ে গেছে আর কি। সো তাহলে তাদের কাছ থেকে কিন্তু এক্সপেকটেশনটা বেশি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ধর্মের নামে রাজনীতি, এই বিষয়টি আমাদের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় বারবার এসেছে। ধর্মের অনুশাসন মেনে রাজনীতি আর ধর্মের নামে রাজনীতি, এই যে একটা আমরা যদি ব্যবধান বলি, সেটা কি নির্ধারণ করতে পারে রাজনৈতিক দলগুলো? প্রশ্ন হচ্ছে তো অন্য টপিকে চলে যাচ্ছে, হিউজ পলিটিক্যাল এবং ডক্ট্রিনাল ডিসকাশন, এবং আপনি তো এই আলোচনার জন্য সাফিসিয়েন্ট সময় দিতে পারবেন না। প্রশ্ন হচ্ছে যে একটা বিষয় হচ্ছে যে কোন দল কিসের বেসিসে পলিটিক্স করবে, এটা একান্ত একটা দলের সিদ্ধান্ত। এটার সাথে আপনার ভালো না লাগার বিষয় থাকতে পারে, আপনার খারাপ লাগতে পারে, আপনার কাছে এটা দৃষ্টিকটু মনে হতে পারে, আপনার কাছে এটা অপ্রাসঙ্গিক মনে হতে পারে, আপনার কাছে এটা মনে হতে পারে যে এইটা মডার্ন স্টেট ক্রাফটে, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় 26 সালে এটা চলতে পারে না, মনে হতেই পারে। কিন্তু এইটাই তার দলীয় প্রস্তাবনা যে সে একটা ডক্ট্রিনাল, একটা ধর্মভিত্তিক মতাদর্শিক রাজনীতি করে। ধর্মভিত্তিক রাজনীতি আর ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা, তার মাঝে পার্থক্য আছে। কিন্তু সে তো ধর্মকে ব্যবহার করে করতেছে না, সে ধর্মভিত্তিকই করতেছে। তার টোটাল রাষ্ট্র কাঠামোর প্রস্তাবনাটাই হচ্ছে ধর্মভিত্তিক। তার যে মতাদর্শিক রাজনীতি, শরিয়া আইনের বাস্তবায়ন কোথায়? হ্যাঁ, সেটা তো বলতেছে, এটাই তো তার মতাদর্শিক রাজনীতি। ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে আপনার যখন যতটুকু সুবিধা মনে হয় তখন ততটুকু করবেন। যখন মনে হবে যে আপনি একটু ওমরা করে এসে হিজাব করবেন নির্বাচনের আগে, তসবিহ টেপাটেপি করবেন শেখ হাসিনার মতো, আপনি শরিয়া বিরোধী কোনো আইন করবেন না। তারপরে নির্বাচনের আগে দেখবেন সব প্রার্থীরা দাড়ি টুপি পয়রা টোয়া পায়জামা পাঞ্জাবি পয়রা এলাকায় যায়, সালাম কালাম বিতরণ করে, তারপরে মুরব্বীদের কাছে দোয়া চায়। এগুলো হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি। আর
জামাত যেটা করতেছে তার একটা রাষ্ট্র প্রকল্প আছে, সেটা হচ্ছে রিলিজিয়াস ডক্ট্রিনাল পলিটিক্স, যেটার সাথে আপনার দ্বিমত হইতে পারে। যেমন কমিউনিস্ট পার্টির একটা ডক্ট্রিনাল পলিটিক্স আছে, দেখবেন সিপিবির নাম কি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, মানে সে কিন্তু আপনার বাংলাদেশ নিয়ে একমাত্র দল এরকম না, তার একটা গ্লোবাল কমিউনিস্ট আইডিয়া নিয়ে সে একটা পলিটিক্সটা করে। এটা আপনার ভালো লাগতে পারে, আমার ভালো নাও লাগতে পারে, কিন্তু সেটা তো ডিপেন্ড করবে হচ্ছে জনগণ আপনাকে অ্যাকসেপ্ট করছে কি করছে না। প্রশ্ন হচ্ছে যে আপনি এই জায়গাটাতে এই প্রশ্নগুলো হচ্ছে প্রবলেম্যাটিক কোশ্চেন। আপনাকে দেখতে হবে যে রাষ্ট্র, জনগণ, ভোটাররা সবসময় হচ্ছে তার জনপ্রতিনিধিকে একটা ন্যূনতম মানে আচরণে দেখতে চায়। ইভেন দেখবেন যে সমাজে যেখানে আমরা সবাই তিনজন একসাথে লেখাপড়া করেছি, ফ্রি মিক্সিং, ডেট আউট, নাইট আউট, 3 ঘন্টার পরিচয়ে বিছানায় চলে যাওয়া খুবই কমন ফেনোমেনা, সেই সমাজেও আপনার লিউনিস্কি অ্যাফেয়ার সমাজ মেনে নেয় নাই। ট্রাম্পের এই চরিত্র সমাজ মেনে নিচ্ছে না, কারণ তারা তাদের নেতাদেরকে বেটার কোয়ালিটি, বেটার পারফর্মিং স্ট্যান্ডার্ডে তারা দেখতে চায়। এইটা হচ্ছে একটা কমন এক্সপেকটেশন। ইউকের পার্লামেন্টে অনেকে কিন্তু বর্তমান সময়ে যে Exactly. গাজী নজরুল ইসলামের যে ঘটনাটি, সেটা কি বাকি রাজনৈতিক দলগুলোর জন্য একটা শিক্ষা হবে কিনা? শিক্ষা হওয়ার সম্ভাবনা কম, কারণ হচ্ছে যে বিএনপির তো এই ধরনের স্ক্যান্ডাল তো হিউজ। এই স্ক্যান্ডাল নিয়ে বিএনপির কারেন্ট পার্লামেন্টে এমপি, মন্ত্রী কয়েক ডজন আছে, যাদের নাম বলাটা খুবই ইনডিসেন্ট, আমি এটা কখনোই বলবো না। তো বিএনপি তো কখনো অ্যাকশনে যায়নি তাদের ব্যাপারগুলোতে। এই জন্য আমরা বলেছি যে এটা ব্যক্তিতে না দিয়ে, দলে না গিয়ে রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক জায়গা থেকে অ্যাড্রেস করা দরকার। দুইটা জিনিস করা যেতে পারে ইমিডিয়েটলি, সেটা হচ্ছে নির্বাচন কমিশন রাজনৈতিক দলে ভিতরে একটা উপকমিটি করতে বাধ্য করতে বলতে পারে যে এই ধরনের নৈতিক পদস্খলন ঘটলে দল নীতিগতভাবে কমিটিতে ইনভেস্টিগেট করে এটা তারা অ্যাড্রেস করতে হবে, শাস্তি দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের পার্লামেন্টে সিরিয়াসলি একটা কোড অফ কন্ডাক্টের এথিক্স কমিটি হওয়া দরকার। আমার মনে আছে যে মিলন ভাই অথবা ফারুক ভাইদের মনে থাকতে পারে, ক্যাশ ফর অনার অ্যান্ড ক্যাশ ফর কোয়েশ্চেন, হিউজ স্ক্যান্ডাল, ব্রিটিশ লেবার পার্টির গভর্নমেন্টকে নাকানি চুবানি খাওয়া দিয়েছে। ক্যাশ ফর কোয়েশ্চেন কি ছিল আপনার, যে বিভিন্ন বিগ কোম্পানি, কর্পোরেশন এমপিদেরকে টাকা দেয় অথবা ইলেকশন ফান্ডিং করে অথবা হলিডেতে স্পন্সর করে দেয়, আপনাকে একটা ক্যারিবিয়ান আইল্যান্ডে 1 সপ্তাহ 10 দিনের একটা হলিডে দিয়ে দিল, সামার হলিডে। এইটার মাধ্যমে আপনি যেটা করবেন, ওই কোম্পানির স্বার্থ রক্ষা করবে তেমন প্রশ্ন আপনি পার্লামেন্টে রেজ করবেন, সেক্রেটারি অফ স্টেটকে রেজ করবেন, পিএমকে রেজ করবেন। আপনি যদি পিএম কিউতে রেজ করতে পারেন, আপনার টাকার পরিমাণ বেড়ে যাবে। এইটা একটা সময় গিয়ে যেটা হলো স্ক্যান্ডাল আকারে এক্সপোজড হয়। এবং কোন দেশে এবং কোন এইটা- কালে আমরা দেখেছি নৈতিক স্খলন সমর্থনযোগ্য হয়নি হয়নি। বিগত সময়ে। তো কিন্তু প্রশ্ন আমরা হচ্ছে এটা আপনি বর্তমান অ্যাড্রেস করবেন রাজনৈতিক কিভাবে? এটাকে বাস্তবতা আপনাকে যেমনটি দেখতে ধর্মভিত্তিক পাচ্ছি, রাজনীতিতে ব্যারিস্টার যাওয়ার দরকার ফুয়াদ, নাই। যে জুলাই সনদ, গণভোট নিয়েও কিন্তু রাজনৈতিক দলগুলোর মাঝে একটা পাল্টাপাল্টি অভিযোগের রাজনীতি চলছে। সংকটের সমাধান আসলে কোন পথে আসবে? রাজপথে না আলোচনার টেবিলে দলগুলোর মাঝে, বিশেষ করে বিরোধী দল এবং সরকারের মাঝে এক ধরনের পাল্টাপাল্টি অভিযোগের রাজনীতিও আমরা দেখছি। সাম্প্রতিক সময়ে যেমনটি বিরোধী দল বলছে যে গণভোটের রায় না মানলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে, এবং বিরোধী দলীয় চিফ হুইপ রাহিদ ইসলাম আবারও গণঅভ্যুত্থানের হুমকিও দিলেন। তাহলে আসলে এগুলো কি পুরোটাই পলিটিক্যাল রেটরিক, নাকি বড় কোনো সংঘাতের পূর্বাভাস হিসেবে দেখেন? কোনো সংঘাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আপনার যেটা হচ্ছে যে বাংলাদেশের পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে যে মানে শুনতেই একটু ভায়োলেন্ট মনে হয় আর কি। আমার মনে আছে আমরা যখন ইংলিশ কোর্টে প্র্যাকটিস করতেছি, পাড়ায় মহল্লায় দেখবেন কমন থ্রেট আছে, চট দিয়ে দাঁত ফেলে দেব, তোকে এখনই কান ফাটায়া দিব, এইটা করবো সেটা করবো, দেখবেন কিছু করে টরে না, কিন্তু মুখ দিয়ে কান ফাটায় দিচ্ছে। এই কথাগুলোকে যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন, এটা যখন একটা পশ্চিমের দেশের মানুষ পড়বে একটা ঠান্ডা মাথার সমাজে, তখন সে চিন্তা করবে তো প্রতিদিন হাজার হাজার ফৌজদারি অপরাধ হচ্ছে প্রত্যেকটা মহল্লাতে, বাস্তবে এগুলো হচ্ছে না, কিছুই হয় না, মুখে মুখে এগুলো হয়ে যায়। তো এই জন্য হচ্ছে যে বিরোধী দল যে কথাগুলো বলছে, এটা বাংলাদেশের রাজনৈতিক ভাষার যে কালচার সেখান থেকে বলছে। বাট গ্যাপ তো আছে, যে জুলাই সনদ নিয়ে বিএনপির যে পজিশন, যে পজিশনটাকে আমরা মনে করছি যে ঐকমত্য কমিশন থেকে শুরু করে গত অনেকগুলো বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এবং ইন্টারিমের সময় আমরা সবাই মিলে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরা যেই বিষয়গুলো সংস্কার করবার জন্য একমত হয়েছিলাম, বিএনপি তার অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা থেকে ব্যাকট্র্যাক করেছে। এবং যেখানে যেখানে সে ব্যাকট্র্যাক করেছে, বিরোধী দলের তো একটা রেসপন্সিবিলিটি জনগণের হয়ে তাকে এটা বারবার মনে করিয়ে দেয়া যে আপনি ফেল করছেন, আপনি ভুল করছেন, আপনি রাইট কাজ করছেন না, আপনি এটা করা উচিত ছিল, সেটা করা দরকার ছিল।
দেখেন জুলাই সনদ গণভোটের গণরায়ের বাইরে দেখেন 31 দফা তো বিএনপি নিজের করা জিনিস। ইতিমধ্যে 6-7টি দফা বিএনপি নিজে লঙ্ঘন করেছে গত 5 মাসে, তার করা জিনিস। তাহলে এখন আমাদের তো এই প্রশ্ন করবার রাইট তৈরি হয়েছে, যে দল তার নিজের প্লেজ টু দ্য নেশন, জাতির কাছে তার যে ওয়াদা ছিল সেই ওয়াদা লঙ্ঘন করছেন, সে আসলে কতটুকু জুলাই সনদ মেনে চলবেন, গণভোটের গণরায় মেনে নেবেন, এই প্রশ্নটা আমাদের করতে হবে। মিস্টার মাহফুজুর রহমান মিলন, বিএনপি কি আসলে নিজেদের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে? অবশ্যই না। আসলে এক একজন এক একভাবে এটা চিন্তা ভাবনা করছে। ফুয়াদ ভাই একভাবে বলবে, ওমর ভাই একভাবে বলবে। দেখেন, এখানে কিন্তু বুঝতে হবে যে এখানে সংবিধান আসলে কখনো অতীতে কখনো সংস্কার এই শব্দটা কিন্তু ছিল না আর কি। সংবিধান কিন্তু অনেকাংশ পরিবর্তন করা হয়েছে, সেটাকে সংশোধনী বলা হয়। এবং আমাদের এই সংবিধান 17 বার কিন্তু সংশোধনী হয়েছে, 17 বার। এই যে জুলাই সনদের যে 84টা ক্লজ বলা হচ্ছে আর কি, সেগুলা কি এই সংশোধনীর মাধ্যমে সম্ভব না? অবশ্যই সম্ভব। এবং এই সংশোধনী করার উদ্দেশ্যে কিন্তু গত 29 এপ্রিল আমাদের মাননীয় আইনমন্ত্রী সাহেব কিন্তু একটা 17 সদস্য বিশিষ্ট একটা বিশেষ সংসদীয় কমিটির জন্য একটা প্রস্তাব দিয়েছিল এবং বিরোধী দলকেও বলেছে যে আপনারা আসেন, আপনাদের সদস্য দিন, তারপরে আমরা দেখি কিভাবে এটা সংশোধন করা যায়। যদি এখন সংশোধন হয়, ওগুলাকে যদি ইনসার্ট করা যায়, তাহলে এটা 18তম সংশোধনী হবে। তো এখানে আপত্তি কোথায় সেটাই বোঝা যাচ্ছে না। ওনারা আসলে এই সংস্কার শব্দটার মধ্যে পড়ে আছে। আমরা যদি সংবিধানের 142 ধারা দেখি, তাহলে সংবিধান শুধুমাত্র সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন এবং রহিত, এই 4টা জিনিস করা যায়, এই 4টা শব্দ। এখানে ওনারা পড়ে আছে কি ওই সংবিধান সংস্কার পরিষদ, সংস্কার এই সংশোধনীর মাধ্যমেই তো এই সংস্কারটা হয়ে যেতে পারে, কিন্তু ওনারা কিন্তু এটা মানতে পারছে না বা মানতে চাচ্ছে না। দেখেন, এখানে এই বিএনপি কিন্তু 1979 সালে এই বিএনপি কিন্তু 5ম সংশোধনীতে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিল। 5ম সংশোধনীতে এই বিএনপি কিন্তু আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এটা কিন্তু করেছিল। এই বিএনপি কিন্তু ধর্মভিত্তিক রাজনীতির উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটা কিন্তু দূর করেছিল। এই সংশোধনী দিয়ে কিন্তু সবকিছু সম্ভব, কিন্তু ওনারা এগিয়ে আসতে চাচ্ছে না। ধন্যবাদ জানাচ্ছি। ব্যারিস্টার ওমর ফারুক, আন্তরিকতার ঘাটতি কার মাঝে, সরকার না বিরোধী দলের? কোন পথে আসলে সমাধান, রাজপথ না সংলাপ? দেখেন, জুলাই যখন আসে তখন চোখের সামনে বিভৎসতা ভাসে। হিরোদের কথা ভাবি যে অকাতরে জীবন দেওয়া, আমি ওদেরকেই স্মরণ করি এই বন্দোবস্তে। আমি মনে করি জুলাই সনদ নিয়ে যে টানা হেঁচড়া, এটা বাজে রাজনীতির ইঙ্গিত। দেখেন, 12-13 মাস আমি রিপিট করি, আপনার এখানে বলেছি যে আমাদের ট্যাক্সের টাকায় আমোদ করে ইভেন একদম নাম সর্বস্ব রাজনৈতিক দলের নেতা সেও গিয়ে ওখানে কথা বলেছে, সবার সম্মতিতে স্বাক্ষরিত হয়েছে। দক্ষিণ প্লাজার জাতীয় সংসদের ওই চিত্রটি বৃষ্টির ভিতর ছাতা ধরেছে, যে লোক নিজের একটা ছাতা ক্যারি করার সক্ষমতা নাই, তারও ছাতা ধরে রেখেছে, সিগনেচার করে হেসেছে। সেখান থেকে বেরিয়ে আসা মানে বাজে বন্দোবস্ত রাজনীতির। কিন্তু সেখানে বিএনপি তো বারবার বলছে তারা স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে। আর সূচনা করুক না, আমার কথা হলো 31 দফা মানেই তো জুলাই সনদ, এটা সূচনা করুক না। আমি বলি এটা রাখা হয়েছে কেন জানেন? একটা সরকার যখন ব্যাকফুটে যায়, বেকায়দায় পড়ে নানাবিধ কারণে, একটা গডের কারণে হইতে পারে, হঠাৎ করে পলিটিক্যাল ক্রাইসিসের কারণে হইতে পারে, আন্তর্জাতিক ক্রাইসিসের কারণে হইতে পারে। আমি মনে করি এই বলটা শুধু রেখেছে কোনো ক্রাইসিস আসলেই এই একটা জিনিস দিয়ে একটা বন্দোবস্তে আলোচনায় চলে যাবে। যত সময় নষ্ট করেছি এটার আলোচনা করতে গিয়ে, পাবলিকের কোনো কিছু আমরা অ্যাড্রেস করতে পারিনি। পাবলিক ডিমান্ড, পাবলিক ক্রাইসিস, নিরাপত্তা, এই যে সুশাসন নিয়ে, তারপরে আমাদের যে এই প্রতিষ্ঠানগুলো আছে সাংবিধানিক, ওগুলা ঘটন নিয়ে কোনো আলোচনা নাই, কোনো বন্দোবস্ত নাই। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, 2-4 লাইনে আপনার প্রশ্নের উত্তর নিতে চাই, সেটি হচ্ছে স্বাক্ষরিত জুলাই সনদ আর গণভোটের প্রশ্ন কি সাংঘর্ষিক কিনা? না, সাংঘর্ষিক না। কারণ হচ্ছে গণভোটের প্রশ্ন তৈরি করবার ক্ষেত্রে বিএনপির সম্মতি এবং মতামত দুটোই নেওয়া হয়েছে। সালাউদ্দিন ভাই, আমি যদি ওই কমিশনের সদস্য ছিলাম, পার্টিসিপেট করেছি, সালাউদ্দিন ভাইয়ের পরামর্শে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওনার পরামর্শেই গণভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জুলাই সনদটাকে আমরা জনগণের মতামতের কিভাবে মুখোমুখি করব। এই প্রশ্নগুলো উনি প্রস্তাব দিয়েছে এবং আমরা সবাই এটার সাথে একমত হয়েছি। এবং এটাও আলোচনা আসছে যে গণভোট তো এখনো সংবিধানে নাই, যদিও 16 অ্যামেন্ডমেন্ট ওভারটার্ন করা হয়েছে, কিন্তু আমাদের পার্লামেন্টারি জুরিসপ্রুডেন্স হচ্ছে এটা পার্লামেন্ট রেটিফাই করতে হবে। আলোচনার মধ্য দিয়ে সেটি বিএনপি শতভাগ সম্মতির ভিত্তিতে এটা হয়েছে।